এই যে আমরা এখন প্রচ্ছন্ন জিনে চলে আসলাম। হেটেরোজাইগাস জীবে দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অন্যটি অপ্রকাশিত হয়। এই অপ্রকাশিত বৈশিষ্ট্যকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেটা আমি তোমাকে বললাম যে প্রথম প্রজন্মে তোমার এটা প্রকাশিত হবে না, তোমার দ্বিতীয় প্রজন্মে গিয়ে প্রকাশিত হবে। বা ওই বৈশিষ্ট্যটা কিন্তু তোমার বাবার মধ্যে যে নাই বা তোমার মায়ের মধ্যে যে নাই, সেই চর্মরোগের সমস্যা বা ডায়াবেটিস সমস্যা, তা কিন্তু না। তার মধ্যে বা তার জিনের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে ওইটা বিদ্যমান আছে, কিন্তু হচ্ছে সেটা প্রচ্ছন্ন অবস্থায় আছে। যেটা যখন তুমি বড় হবা, তোমার জন্মগ্রহণ হবে, তখন সেই বৈশিষ্ট্য তোমার মধ্যে প্রকট হয়ে যাবে। অর্থাৎ তোমার প্রথম প্রজন্মে প্রকট ছিল, তোমার যে দ্বিতীয় প্রজন্ম তোমার বাবা বা মা তার মধ্যে প্রচ্ছন্ন ছিল, এবং যখন তুমি বড় হবা তখন তোমার মধ্যে প্রকট হবে। তো অর্থাৎ কি মাঝখানে যে প্রচ্ছন্নতা থাকবে সেটাকে হচ্ছে প্রচ্ছন্ন জিনের কাজ, সেটাকে বলা হবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর আসি ফিনোটাইপ। জিনোটাইপ দ্বারা জিনোটাইপ দ্বারা জীবের বাহ্যিক লক্ষণকে বলা হয় ফিনোটাইপ। একটি জীবের আকার, আকৃতি, বর্ণ প্রভৃতি প্রকাশ করে। অর্থাৎ ফিনোটাইপ কি করে, যেমন তুমি যদি অস্ট্রেলিয়া যাও বা ইংল্যান্ড যাও, মানুষগুলো দেখবে ধবধবে সাদা। বা তুমি যদি আফ্রিকা মহাদেশে যাও, মানুষগুলো দেখবে কুচকুচে কালো। বা তুমি যদি পাকিস্তানে যাও, মানুষগুলো দেখবে অনেক লম্বা। বা তুমি যদি বাংলাদেশে থাকো, দেখবা কোনো মানুষ ফর্সা, সাদা, কালো, বেটে, লম্বা, সবকিছু এভারেজে আসে। এই যে তোমার যে আকার, আকৃতি, গায়ের রং, বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে, সেটাকে কি করে, ফিনোটাইপ। সদৃশ ফিনোটাইপ ধরে দুটি জীবের জিনোটাইপ একই রকম বা ভিন্ন হতে পারে। তারপরে সে জিনোটাইপ। কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলকে গঠনকে বলা হয় জিনোটাইপ। এই যে তোমার ফিনোটাইপ যে তোমার কাজ করতেছে, এটাকে তো একজন কেউ না কেউ তোমার মনিটরিং করতে হবে। এই মনিটরিংটা কে করে, সেটা করে জিনোটাইপ। একটি জীবের জিনোটাইপ তার পূর্ব, উত্তর, পুরুষ থেকে জানা যায়। সদৃশ জিনোটাইপদের জীবের যদি একই পরিবারে বাস করে, তাহলে ওদের ফিনোটাইপের সদৃশ হবে। যেটা তোমাকে বললাম, যদি তোমার দাদার জিনোটাইপ সেম থাকে, তোমার বাবা জিনোটাইপ সেম হবে, এবং তোমারও কিন্তু সেমই হবে। এখানে কিন্তু এটাই বলা হয়েছে, সদৃশ জিনোটাইপধারী জীবেরা যদি একই পরিবেশে বাস করে, তাহলে ওদের ফিনোটাইপও সদৃশ হবে। তুমি খেয়াল করে দেখবা, যদি আমি তো আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, যারা উত্তরাঞ্চলের মানুষ বা যারা দক্ষিণাঞ্চলের মানুষ, উত্তরাঞ্চলে কি হয়, সেখানে খরা হয়। তো এখানে কি হয়, তোমার অনেকে দেখবে গলগন্ড নামে একটা রোগ হয়। তো সেটা কিন্তু তুমি দক্ষিণাঞ্চলে যাবে, সেটা কিন্তু সেখানে হবে না। অর্থাৎ উত্তরাঞ্চলের পরিবেশের আয়োডিনের ঘাটতির কারণে ওখানে গলগন্ড রোগ হয়। অর্থাৎ তাদের যে জিনোটাইপটা ওই রিলেটেড হয়ে গেছে। আবার তুমি দক্ষিণাংশ যাও, সেখানে তোমার আয়োডিন প্রচুর আছে, কিন্তু তোমার সুপেয় পানির অভাব। তাদের মধ্যে কি নর্মাল যে ওয়াটারের ঘাটতিটা হয়ে যায়, তার মানে ওয়াটারের যে বিভিন্ন ডিজিজ গুলো আছে সেগুলো তাদের মধ্যে হয়ে যায়। বা তুমি ঢাকায় দেখো, ঢাকা হচ্ছে বিশ্বের যে কয়টা সর্বাধিক বায়ু দূষণকারী শহর আছে বিশ্বের মধ্যে, তার মধ্যে শীর্ষের মধ্যে আছে ঢাকা, টপ 3 এর মধ্যে আছে ঢাকা। অর্থাৎ তুমি ঢাকা থাকবা আর হচ্ছে তোমার মধ্যে শ্বাসকষ্ট, তার অ্যাজমা, এই রিলেটেড প্রবলেম গুলো হবে, এটাই কমন। কারণ তোমার ওই বৈশিষ্ট্যের সাথে তোমার মানে স্ব অবস্থানটা বা অভিযোজনটা ওইভাবে হয়ে গেছে। অর্থাৎ যখন তুমি একটা পরিবেশে, একই দেশে ভিন্ন ভিন্ন পরিবেশে থাকবা, তখন হচ্ছে ওই যে তোমার সারাউন্ডিং এরিয়াটাই তোমার উপরে কি করবে, কাজ করবে। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম, সেটা হচ্ছে জিনোটাইপ। এখন আমরা কি পড়বো, জিনোম। জিনোম বলতে আমরা কি বুঝি, জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের যে সমষ্টি, তাকে বলা হয় জিনোম। অর্থাৎ আমাদের যে শরীরে, সবার শরীরে আমাদের ক্রোমোজোম আছে, ওই ক্রোমোজোমের মধ্যে আমাদের যে জনন কোষটা, মানে যে কোষ দ্বারা আমাদের পরবর্তী প্রজন্ম বৃদ্ধি পাবে বা আমাদের নতুন বংশগতি সৃষ্টি হবে, ওইটা যেখানে বিদ্যমান থাকবে, অর্থাৎ ওইটা যেখানে অবস্থান করবে, সেটাকে আমরা কি বলবো, জিনোম। তারপরে আসে ব্যাকক্রস। F1 জনুর একটি হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশ এক সদস্যের সঙ্গে সংকরণ, সেটাকে বলা হয় ব্যাকক্রস। অর্থাৎ F1 যে জনুটা থাকবে, সেটার মধ্যে একটি হেটেরোজাইগাস জীব, অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরণটা হচ্ছে F1 জনু। তারপরে আসে লিঙ্গ নির্ধারণ। যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে সেক্স ক্রোমোজোম বলা হয়। এখন আমাদের এখনো পর্যন্ত আমাদের কালচারে এটা প্রচলিত আছে কি, যে একটা মায়ের পরপর 3টা মেয়ে হলো বা পরপর 3টা ছেলে হলো, এজন্য মাই দায়ী। বা হচ্ছে 3টা মেয়ে হলো, আমরা পরবর্তীতে আরো বেবি কনসেপ্ট করতে চাই। আমরা কি চিন্তা করি, যে পরবর্তী এটা হয়তো ছেলে হবে। তো দেখা যায় আমরা ছেলের আশায়, এখন পর্যন্ত ছেলের আশায় আমরা বারবার বেবি নিতে থাকি। এজন্য কি হয়, আহ যেমন জনসংখ্যা বাড়তেছে, প্লাস হচ্ছে আমাদের ওমেনকে যে নেগলেক্টের প্রক্রিয়াটা কিন্তু বাড়তেছে। কারণ আমাদের মনে এখনো ওই একটা ভুল ধারণা রয়ে গেছে যে হচ্ছে আমরা
মায়েরাই দেয়, কিন্তু বিষয়টা কিন্তু আসলে এমন না। আসলে আমরা কেউই দায়ী না। আমরা যদি তাহলে দায়ী করতেই হয় তাহলে আমরা পুরুষকে দায়ী করব, কিন্তু সেটা হচ্ছে লজিক্যাল না। কেন আমরা পুরুষকে দায়ী করব? আমরা যদি মেয়েদের ক্রোমোজোমের কথা চিন্তা করি, মেয়েদের ক্রোমোজোম থাকে এক্স এক্স, আর পুরুষের ক্রোমোজোম কি থাকে? পুরুষের ক্রোমোজোম থাকে এক্স ওয়াই। তাহলে কি ক্রোমোজোমটা কিভাবে ট্রান্সফার হবে? পুরুষ দেহ থেকে নারী দেহে ট্রান্সফার হবে, এটা হচ্ছে কমন প্রক্রিয়া। এখন নারীদের দেহে এক্স, একটা এক্স আছে, এখন যদি পুরুষ দেহ থেকে যদি আরেকটা এক্স যায়, যদি আরেকটা এক্স যায় তাহলে কি হবে? এক্সেস হয়ে যাবে, অর্থাৎ কি হবে? সেটা নারী হবে। এখন পুরুষ দেহ থেকে যদি আরেকটা ওয়াই যায়, পুরুষ দেহ থেকে যদি আরেকটা ওয়াই যায় তাহলে কি হয়ে যাবে? এক্স ওয়াই হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? আরেকটা ছেলে হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ কি, আমরা পুরুষ নারী দেহে যে ক্রোমোজোমটা প্রডিউস করব সেটাই হচ্ছে সে আমাদেরকে ডেলিভার করবে। কিন্তু আসলে এটা হচ্ছে ঐশ্বরিক নিয়মে হয়, আসলে আমরা কেউই দায়ী না, যেটা জাস্ট হচ্ছে আমাদের হচ্ছে এটা কনজারভেটিভ মাইন্ডের ফল। তো এখন আমরা আসি, যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে কি বলা হয়? সেক্স ক্রোমোজোম বলা হয়। মানুষের প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এটা কিন্তু আসার মতো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমরা অনেক সময় কিন্তু পরীক্ষায় 23 জোড়া আছে, আমাদের শুধু 23 মনে থাকে, বাকি জোড়াটা কিন্তু মনে থাকে না। আমরা কিন্তু অনেক সময় জানি 23 জোড়া বা হচ্ছে 46 46টি ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া বা 44টিকে বলা হচ্ছে অটোজোম, আর বাকি যে এক জোড়া থাকে ওইটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তো এটা কিন্তু আমাদের পার্থক্যটা জানতে হবে, যে মানব দেহে টোটাল 23 জোড়া ক্রোমোজোম আছে বা হচ্ছে 46টি ক্রোমোজোম, তার মধ্যে হচ্ছে 22 জোড়া বা 44টি হচ্ছে অটোজোম, বাকি এক জোড়া বা দুইটি সেটা হচ্ছে সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই যে এই 22 জোড়া উভয় লিঙ্গে একই রকম এবং সেগুলোকে বলা হয় অটোজোম, সেগুলোকে বলে অটোজোম। কিন্তু 23তম জোড়ার ক্রোমোজোম নারী এবং পুরুষ সদস্যের ভিন্নতর এবং এগুলোকে বলা হয় হেটারোজোম বা সেক্স ক্রোমোজোম। তো পরীক্ষায় যদি সেক্স ক্রোমোজোম না আসে, হেটারোজোম আসে, আমরা কিন্তু কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে সেক্স ক্রোমোজোমের শিরোনামে হচ্ছে হেটারোজোম। তাহলে আমরা বুঝতে পারছি টোটাল কত জোড়া ক্রোমোজোম? 23 জোড়া। তার মধ্যে 22 জোড়া বা 44টি হচ্ছে অটোজোম, বাকি এক জোড়া হচ্ছে হেটারোজোম বা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটার কারণে হচ্ছে আমাদেরকে লিঙ্গ নির্ধারিত হয়। এই যে এক্স এক্স এক জোড়া, এই যে এক্স ওয়াই আরেক জোড়া, এই যে এক জোড়া, এই যে আরেক জোড়া, এই এক জোড়া এক জোড়া দুইটাই সেগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। তারপরে আসি পুরুষের হেটারোগেমিস প্রক্রিয়া। প্রথমটা হচ্ছে এক্স 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 ওয়াই পদ্ধতি। এই এক্স 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 ওয়াই পদ্ধতিতে মানুষ, ড্রসোফিলা সহ বিভিন্ন ধরনের পতঙ্গ এবং গাঁজা, তেলাকুচা উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ হয়। এই যে এক্স 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 ওয়াই, এক্স এক্স কি মেয়ে আর এক্স ওয়াই কি ছেলে, এটার মধ্যে প্রথমে মানুষ, তারপরে বিভিন্ন ধরনের পতঙ্গের মধ্যে আছে ড্রসোফিলা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ যেমন গাঁজা, তেলাকুচা এরকম উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ হয়। আর একটা হচ্ছে এক্স এক্স এক্সো পদ্ধতি। এই পদ্ধতিতে ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গ এবং ডিসকোরিয়া শ্রেণীর উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ হয়। অর্থাৎ হচ্ছে এক্স এক্স এক্সো পদ্ধতিতে কখনো মানব দেহে বা জীবের হবে না, সেগুলো হচ্ছে বিভিন্ন নিম্ন শ্রেণীর জীব, তাদের মধ্যে কি লিঙ্গ নির্ধারণ হয়ে যাবে। তাহলে মানুষের কি পদ্ধতিতে? এক্স এক্স এক্সওয়াই পদ্ধতিতে। এখন আসে এই যে আমরা চিত্রটা দেখাই। এই যে পিতা, এই যে পিতা, এই যে মাতা, এখানে এখানে এই যে পিতার মধ্যে আছে এই যে এক্স, পিতার মধ্যে যে একটা এক্স আছে, এই যে একটা ওয়াই আছে। এখন মা দেহ দেখে একটা এক্স, এই যে যখন এখানে এখানে দুইটা মিলে সংযোগ হবে যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এখানে আসবে, এখানে যাবে কন্যা। এখানে ডাবল এক্স এক্স যখন আসবে, যে এখান থেকে এবং এখান থেকে যখন আসবে তখন ডাবল এক্স, তখন হয়ে যাবে সন্তান, হয়ে যাবে কন্যা। কিন্তু এখান থেকে যখন ওয়াই আসবে, এখান থেকে যখন এক্স আসবে তখন কি হয়ে যাবে? তখন কি হয়ে যাবে? সেটা পুত্র হয়ে যাবে। তার মানে কি, পিতার মধ্যে আমরা পিতার মধ্যে কি আছে? এক্স ওয়াই, মায়ের মধ্যে কি আছে? এক্স এক্স। যখন এক্স এবং ওয়াই ডাবল এক্স হয়ে যাবে তখন কি হয়ে যাবে? কন্যা। আর যখন একটা এক্স এখান থেকে আসবে আর মায়ের থেকে আরেকটা মানে পিতার থেকে যাবে ওয়াই, মায়ের থেকে যাবে এক্স, তখন হয়ে যাবে এক্স ওয়াই, তখন হয়ে যাবে কি? পুত্র। এটা হচ্ছে তোমার একটা চার্টের মাধ্যমে লিঙ্গ নির্ধারণটা বোঝানো। তারপরে আমরা আসি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো আমরা কি লিঙ্গ নির্ধারণটা কি আমরা বুঝতে পারছি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে আমরা কি বুঝি? যে আমাদের যে সেক্সুয়াল যে লিঙ্কিং যে ডিসঅর্ডার গুলো আছে, অর্থাৎ আমাদের যে শারীরের ক্রোমোজোমের ইমব্যালেন্স গুলোর কারণে যে ডিসঅর্ডার গুলো হয় সেগুলোকে বলা হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, লাল সবুজ বর্ণান্ধতা। তো আমরা এই রোগটাই আমরা আমাদের দেশের বা সমগ্র পৃথিবীতে প্রায় 50% মানুষের মতো আক্রান্ত। যেমন
আমরা যখন ঈদের শপিং করতে যাই, বিভিন্ন কিছু কেনাকাটা করতে যাই, তখন আমরা যদি বলি যে একটা লাল কালারের কাপড় নিয়ে আসো, সে লাল কালারের কাপড় নিয়ে আসছে, কিন্তু বাসায় এনে দেখাবো সবাই দেখতেছে সেটা সবুজ। সে কিন্তু ওই যে সবুজটা, সেটাকে সে এতদিন পর্যন্ত লাল হিসেবে চিহ্নিত করে আসছে, কারণ সে হচ্ছে বর্ণান্ধ, মানে কালার ব্লাইন্ড। সে কোনটা কালো কোনটা সাদা সেটা সে আইডেন্টিফাই করতে পারে না। এটা আমাদের সমাজের মধ্যে অনেক আছে। যেমন আকাশে মানে একটা মানে যে কোনো কিছু পাখি উঠতেছে, সে বলতে পাখিটা নীল রঙের, পাখিটা নীল রঙের, আসলে কিন্তু নীল না, পাখিটার রং হচ্ছে হলুদ। কিন্তু সে কিন্তু ওই হলুদটাকে এতদিন পর্যন্ত নীল হিসেবে মানে জেনে আসতেছে। তো এরকম যদি কখনো আমাদের পরিবারে বা আশেপাশে পাও, তাহলে বুঝবা কি সে হচ্ছে বর্ণান্ধ বা হচ্ছে কালার ব্লাইন্ড। লাল সবুজ বর্ণান্ধ একটি সেক্স লিঙ্ক রোগ। এদিকে মানুষ লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না, অর্থাৎ কোনটা লাল কোনটা সবুজ সেটা মানুষ পার্থক্য বুঝতে পারবে না, সেটাকে বলা হয় রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। তারপরে হচ্ছে বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে। যখন একজন পুরুষ থাকবে বর্ণান্ধ অর্থাৎ কালার ব্লাইন্ড, সে কালার চিনতে পারবে না, এবং একজন মহিলা যে থাকবে স্বাভাবিক, তখন কি হবে? মানুষের স্বাভাবিক দৃষ্টির জিন এক্সি এবং বর্ণান্ধ জিন হচ্ছে ওই একটা হোমোজাইগাস একটা হেটেরোজাইগাস। তাহলে বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে এক্সি ওয়াই, এবং স্বাভাবিক মহিলার জিনোটাইপ হবে কি এক্সি এক্সি, অর্থাৎ দুইটাই হোমোজাইগাস। বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন মহিলার মধ্যে বিয়ে হলে F1 জনুর পুত্র কন্যা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে, এবং কন্যাদের সবাই হবে বর্ণান্ধ। অর্থাৎ যখন বর্ণান্ধ পুরুষ এবং বর্ণান্ধ স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হবে, তখন পুত্র কন্যা সকলে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও কন্যাদের সবাই হবে বর্ণান্ধ জিনের বাহক। অর্থাৎ পুত্র এবং কন্যা দুদিনের দৃষ্টি থাকবে স্বাভাবিক, কিন্তু যারা কন্যা থাকবে, কন্যা তারা হবে ওইটার বাহক। তারা নিজে কালার ব্লাইন্ড হবে না, কিন্তু তারা বাহক, এটা বহন করে নিয়ে যাবে। যখন তাদের বিয়ে হবে, সেই কন্যাদের বিয়ে হবে, তখন তাদের সন্তান সন্ততিতে ওই কালার ব্লাইন্ডনেসটা ছড়িয়ে পড়বে। ক্লিয়ার বিষয়টা বুঝাতে পারছি? যখন এরকম হবে, তখন পুত্র কন্যা সবাই হবে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, কিন্তু যখন ওই কিন্তু যে কন্যারা হবে, তারা থাকবে এটা ধারক বা হচ্ছে বাহক। যখন তাদের বিয়ে হবে, যখন তাদের পরবর্তী প্রজন্ম সৃষ্টি হবে, তখন তাদের ওই কালার ব্লাইন্ডনেস প্রবণতা থেকে যাবে। এই যেখানে আমরা সুন্দর করে চার্টের মাধ্যমে বুঝাইলাম বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার। এই যে বাহক কন্যা, বাহক কন্যা, এই যে বাহক কন্যা, অর্থাৎ সে সেটা বহন করে নিয়ে যাইতেছে, তখন তার সন্তানদের মধ্যে সেম জিনিসটা ছড়ায় পড়বে। তারপরে আসে হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটার কথা আমরা অনেকেই শুনে থাকি। হিমোফিলিয়া বলতে কি বুঝি? হিমোফিলিয়া হচ্ছে বংশগতভাবে সঞ্চারণশীল বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রকার রক্ত তঞ্চন গঠিত ত্রুটি বা অস্বাভাবিকতা। রক্ত তঞ্চন গঠিত মানে কি? রক্ত যে জমাট বাঁধার প্রক্রিয়াটা সেই নিয়ে। আক্রান্ত ব্যক্তিদের রক্ত তঞ্চিত হয় না, এবং রক্ত ক্ষরণজনিত কারণে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। অর্থাৎ সেটা হচ্ছে যখন একটা মানুষের হিমোফিলিয়া আক্রান্ত হবে, তখন হচ্ছে তার যদি হাত কেটে যায়, তার অনবরত রক্ত যাইতে থাকবে, এবং কি রক্ত এতটা ফ্লো হবে বা দেখা যাবে একসময় তার শরীরে রক্ত সবটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু রক্ত কিন্তু জমাট বাঁধতেছে না। এর আগে রক্ত ক্লাসে কিন্তু আমি যখন পড়াইছিলাম, তখন কিন্তু রক্ত তঞ্চনের সময় বলছিলাম। তো কিন্তু যখন তারা একটা মানুষ হিমোফিলিয়া আক্রান্ত হবে, তাদের শরীরে কখনো রক্ত জমাটটা বাঁধবে না। অর্থাৎ কোনোভাবে যে কেটে গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার শরীরের সমস্ত রক্ত চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আসি মেন্ডেলের সূত্র। আমরা যা সূত্রগুলা একটু হাইলাইট করব, এবং সূত্রগুলোতে কি আছে আমরা সেগুলো জানবো। মেন্ডেলের সূত্র কয়টা ছিল? দুইটা, এবং এগুলোর মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে। তো প্রথম সূত্র হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করে। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে? যখন সংকর জীব বিপরীত বৈশিষ্ট্য যে ফ্যাক্টরগুলা বা জিনগুলা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে, এবং জনন কোষ অর্থাৎ যেটা গ্যামেট, সেটা হচ্ছে সৃষ্টির সময় পরস্পর থেকে কি হবে? আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। এই সূত্রকে মনো হাইব্রিড ক্রস সূত্র বলে। তো আমরা একটা সিনোনিম পেয়ে গেলাম। মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়? মনো হাইব্রিড ক্রস বা জনন কোষ শুদ্ধতার সূত্র। তো পরীক্ষায় কিন্তু আসতে পারে সিনোনিম গুলা, যে মেন্ডেলের সূত্রকে কি, প্রথম সূত্রকে কি কি বলা হয়? এক হচ্ছে মনো হাইব্রিড ক্রস বা হচ্ছে জনন কোষ বা শুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র বলা হয়। একে কয়েকটা নামে অভিহিত করা হয়। একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, তারপরে হচ্ছে মনো হাইব্রিড ক্রস, তারপর হচ্ছে জনন কোষ শুদ্ধতার সূত্র, এবং শেষে হচ্ছে পৃথকীকরণ সূত্র। তারপর আসে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে
প্রথম সংকর পুরুষে অর্থাৎ F1 এ কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, কিন্তু জনন কোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। অর্থাৎ কি, যখন দুই বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ হেটেরোজাইগাস সম্পন্ন জীবের মধ্যে যখন ক্রস ঘটবে, তখন প্রথম সংকর পুরুষে অর্থাৎ F1 জনুতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো মানে যেটা প্রথম জেনারেশনে প্রকাশ পাবে সেগুলো প্রকাশিত হবে। কিন্তু যখন জনন কোষ উৎপাদন হবে সেই ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো জোড়া থেকে ভেঙে মানে ওই যে জোড়াগুলো জোড়া অবস্থা থাকে, তখন সেটা কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। পৃথক হয়ে স্বতন্ত্র বা স্বাধীনভাবে তারা কি হয়ে যাবে, আলাদাভাবে বিন্যস্ত হবে। বিন্যস্ত হয়ে কি ভিন্ন ভিন্ন জনন কোষে তারা প্রবেশ করবে। এই সূত্রকে স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র বলা হয়। কারণ যেহেতু তারা আলাদা আলাদাভাবে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে নতুন নতুন জনন কোষে প্রবেশ করবে, এই জন্য তাকে কি বলা হয়, স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র। এ ধরনের ক্রসে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয়। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয়। অনেক সময় আমরা শুনি কি ক্রস গরু। তো ক্রস গরু বলতে আমরা কি বুঝি, যে আসলে ক্রস মানে কি, একাধিক বৈশিষ্ট্যকে একসাথে কি মিলন ঘটিয়ে নতুন ধরনের একটা জাত উৎপাদন করা হয়েছে। যেরকম হচ্ছে আমরা বিভিন্ন ধানের কথা শুনি, আমরা হাইব্রিড ধান বা বিরি 28, 29, 36, 53 এরকম বিভিন্ন ধরনের নাম শুনি। এগুলা কি, এগুলো হচ্ছে দেখা গেছে আমাদের যেগুলো হাওর অঞ্চল, তো হাওর অঞ্চলে আমাদের এমন জাতীয় ধান গাছ লাগাতে হবে যে ধান গাছগুলো হচ্ছে তোমার ফলন বেশি দিবে, সেই সাথে পানির নিচে 10 থেকে 15 দিন থাকার মতো অবস্থা থাকতে হবে। তো তারা করে কি, এক ধরনের ধান আছে যেগুলো শুধু পানির নিচে বাঁচতে পারে সেগুলা, আর এক ধরনের ধান আছে যেগুলো সবচেয়ে বেশি ফলন দেয়। তো ওই দুই ধরনের ধানকে একসাথে ক্রস করে মানে ওই পরিবেশের সাথে অভিযোজনশীল একটা ফসল সৃষ্টি করে। এই যে এখানে মেন্ডেলের প্রথম সূত্রটা তোমার সুন্দর করে দেওয়া হয়েছে। পুরুষ উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদের মধ্যে প্রথম সংকরণ দ্বিতীয় সংকরণে একটা 3টা হবে লম্বা, একটা হবে কি খাটো হবে, 3:1। এখন আসি প্রথম সূত্রের ব্যতিক্রম। তো মেন্ডেলের সূত্রে আমরা কি পেলাম, 3:1। তো এখন আসে প্রথম সূত্রে আমরা কয়েকটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম গুলা জাস্ট হচ্ছে আমরা ওই কোনটা কি ব্যতিক্রম সেটা জাস্ট আমরা পয়েন্ট গুলা মনে রাখবো। প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটা রেশিও হচ্ছে 1:2:1। এটা অনেক ডিটেলস আছে, কিন্তু পরীক্ষায় এমসিকিউ জাস্ট এটাই আসবে যে প্রথম সূত্রের ব্যতিক্রমের অসম্পূর্ণ প্রকটতার মান কত, 1:2:1। অর্থাৎ আমরা যদি 3:1 ধরি, 3:1 ধরি 3:1 ধরি, তার মানে কি 3 রেখে কত হবে, 4। এইদিকে 3 ওইদিকে 1, এটা হচ্ছে তোমার নর্মাল রেশিও। কিন্তু যখন আমরা মানে এগুলোর ব্যতিক্রম হবে তখন রেশিও গুলো চেঞ্জ হবে, কিন্তু টোটাল ভ্যালু কিন্তু সেমই থাকবে। অসম প্রকরণে এখানে প্রথমে 1, তারপর 1:2:1, টোটাল কত হচ্ছে 4। তারপর হচ্ছে সম প্রকরণতা, এখানেও সেম 1:2:1, টোটাল রেশিও হচ্ছে কত 4। কিন্তু মারণ জিন বা লিথাল জিন এখানে 2:1। এখানে 2:1 কেন হয়, তখন এখানে একটা জীব, এক ধরনের জীব হচ্ছে মারা যায়, এই জন্য হচ্ছে একটা তোমার রেশিও কমে যায়, এই জন্য 2:1। এখানে মান হয় তোমার 3। এমনিতে বাকি দুইটাতে তোমার 4 করে হয়, কিন্তু লিথাল জিনের ক্ষেত্রে কত হয়, 3। এবং পরীক্ষায় যেটা বললাম, পরীক্ষায় সবসময় ওই ব্যতিক্রমটাই আসে। যদি আসে যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমে অনুপাত কত লিথাল জিন বা মারণ জিনের, তখন হবে 2:1। তখন তোমাদের মাথায় আসতে পারে আমরা তো 3:1 করছি, টোটাল হচ্ছে 4, কিন্তু এখানে 3 হইতেছে, তার মানে এটা হইতেছে না। কিন্তু না, এখানে যেহেতু একটা প্রজন্ম মারা যায় সেজন্য হচ্ছে এখানে 2:1। সেটা কি, মারণ জিন বা লিথাল জিন। এই যে এখন হচ্ছে লিথাল জিনের বৈশিষ্ট্য। লিথাল জিন এক ধরনের মিউটেন্ট জিন বা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। অর্থাৎ এটা কখনো কখনো তোমার প্রকট অবস্থায় থাকতে পারে এবং কখনো কখনো প্রচ্ছন্ন অবস্থায়ও থাকতে পারে। প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটেরোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু কিংবা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। অর্থাৎ এটা তোমার হোমোজাইগাস হতে পারে, অর্থাৎ সমবৈশিষ্ট্য সম্পন্ন, বা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে। তখন কি জীবের কখনো কখনো মৃত্যু বা কখনো কখনো সেটাকে বিকলাঙ্গ করে দিতে পারে। জাইগোট বা ভ্রূণ অবস্থায় জীব মারা যায় বলে লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না, তবে কোনো কোনো ক্ষেত্রে জীবের বয়স বৃদ্ধির সাথে সাথে এর প্রকাশ ঘটে। অর্থাৎ অনেক সময় আমাদের জীব যখন ভ্রূণ থাকে সেই অবস্থায় মারা যায়, কিন্তু আমরা যখন কাউন্ট করি না, কিন্তু এই মারা যাওয়ার কারণটা হচ্ছে সেই লিথাল জিন। লিথাল জিনের প্রভাবে 3:1 অনুপাতের পরিবর্তে 2:1 মানে প্রকাশিত হয়। ওই যেটা বললাম মেইন আমাদের অনুপাত হচ্ছে 3:1, টোটাল হচ্ছে 4। কিন্তু ওই যে একটা প্রজন্ম যে মারা যায় সেজন্য হচ্ছে সে 2:2 কত হয়, 2:1 হয়। মারা যাওয়ার কারণে একটা অনুপাত কমে যায়। এখন সে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম।
তো দ্বিতীয় সূত্রের মান আমরা জানি। তো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে প্রথমে হচ্ছে পরিপূরক জিন। সরি। তো এখন আমরা কি আসবো, পরিপূরক জিন। তো পরিপূরক জিন এটা হচ্ছে তোমার ব্যতিক্রম ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে অনুপাত হবে 9:7, 9:7, অর্থাৎ কত তোমার 16 মানটা ঠিক থাকবে, এবং মেন মানটা হচ্ছে 9:3:3:1। এটা হচ্ছে তোমার মেইন মানটা, অর্থাৎ 16। 9 আর 3 12, 12 আর 3 15 আর 1 16। কিন্তু এখানে হয়ে যাবে 9:7। এবং যখন এপিস্টেসিসে আসবে তখন এখানে আবার দুইটা, একটা প্রকট এপিস্টেসিস, একটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো এখানে ওই যে প্রকট এপিস্টেসিসের মান হবে 13:3, আর দ্বৈত প্রচ্ছন্নতে হবে 9:7। অর্থাৎ এখানে কিন্তু লিথাল জিনের মধ্যে কোথাও একটা কমে যাবে না, সব জায়গায় কিন্তু সেই 16 মানটা ঠিকই থাকবে। ওইখানে ছিল 4, এখানে থাকবে কত 16। এখন আসে বিবর্তন। বিবর্তন বলতে আসলে কি বোঝায়? এখন বিবর্তনটা কি? বিবর্তনটা হচ্ছে যখন, এখন তুমি যদি বাংলাদেশের কথা চিন্তা করো, এখন বাংলাদেশে ঢাকা শহরে একজন এক জায়গা থেকে অন্য জায়গায় মেট্রো রেলে মানুষ ভ্রমণ করতে পারতেছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে সেটা কেউ চিন্তাও করে নাই। বা আজ থেকে বাংলাদেশের প্রথম রেল লাইন আসছে 1857 সালে। তো তার আগে মানুষ গরুর গাড়ি, তার আগে মানুষ হেঁটে, তার আগে মানুষ যা চলাফেরার কথা চিন্তা ভাবনা করতে পারতো না। তো এই যে ডে বাই ডে, জেনারেশন বাই জেনারেশন, এই যে বিভিন্ন ডেভেলপমেন্ট, এখন আমরা বিমানের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে যাইতে পারতেছি। এর আগে যেটা আমি শুনছি বা অনেকে তোমরা শুনে থাকতে পারো, যে মানুষ আজ থেকে 50-60 বছর বা 100 বছর আগেও মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরব হেঁটে গিয়ে হজ করতো। সৌদি আরব থেকে হেঁটে গিয়ে হজ করতো, কয়েক মাস সময় লাগতো। আর এখন সেটা কয়েক ঘন্টার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছে যেতে পারতেছি। তো সেই বাংলাদেশ থেকে সৌদি আরব হেঁটে যাওয়ার হজ করা, আর এখন বর্তমানে 4-5 ঘন্টা বা 6 ঘন্টায় বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে হজ করা, এই যে মাঝখানে যে সময়টা চলে গেল, ওইটাকে বলা হয় বিবর্তন। অর্থাৎ হচ্ছে সময়ের সাথে সাথে বা সময়ের পরিক্রমায় যে চেঞ্জেস গুলা হয় সেটাকে আমরা কি বলি, বিবর্তন। এখন আসি জীবের ক্ষেত্রে, কোন জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকার যোগ্য বৈশিষ্ট্য পরম্পরায় পরিবর্তন, সঞ্চারণ এবং অভিযোজনের প্রক্রিয়াকে আমরা কি বলা হয়, বিবর্তন। এখন আমরা যদি বলি মাস্ক, আমরা কিন্তু করোনা হওয়ার আগ পর্যন্ত আমরা অনেকে মাস্ক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, কিন্তু যখন করোনা হইলো আমরা ডাবল করেও মাস্ক পরছি। এটা মানে কি, ওই পরিবেশে যখন সৃষ্টি হয়েছে তখন সেটার সাথে আমাদের অভিযোজিত হওয়া লাগছে। এখন এমন অবস্থা হয়ে গেছে, করোনা ছিল প্রায় 2 বছরের মধ্যে বাংলাদেশে, সেই 2 বছরের মধ্যে আমরা মাস্ক পরতে পরতে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, এখন স্বাভাবিক অবস্থায় আমরা মাস্ক ছাড়া বের হইতে পারি না। অর্থাৎ কি, ওই পরিবেশের সাথে আমাদের অভিযোজিত হয়ে গেছে। এটাও কাইন্ড অফ কি বলে, বিবর্তন। এখন সেই বিবর্তনের কয়েকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব বা সূত্র আছে। প্রথমে আমরা ল্যামার্কের সূত্র। ল্যামার্কের যে প্রথম সূত্রটা হচ্ছে, প্রত্যেক জীব তার জীবনকালে অন্তর্জীবনী শক্তির প্রভাবে দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চাই। প্রত্যেক জীব তার জীবনকালে যে আমাদের অন্তর্নিহিত যে শক্তি আছে, এর প্রভাবে দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চাই। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে, পরিবেশের সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাব্যদের উদ্দীপনা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাব্যদের উদ্দীপনা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। এখন তোমরা চিন্তা করো, কুমিরের পা কয়টা? 4টা। এখন আমি যদি আমাদের মানুষের হাতগুলো চিন্তা করি, এগুলো আমরা যখন হামাগুড়ি দেই, তখন কিন্তু আমরা কিন্তু কাইন্ড অফ কুমিরের মতো আচরণ করি। কুমির যেভাবে সামনের দিকে আগায়া যায়, তার আমাদের হাতগুলোকে তারা পা হিসেবে ব্যবহার করে। আমরা যখন বাচ্চা অবস্থায় থাকি, তখন কিন্তু আমাদের পা তো পাই আছে, আমরা হাতগুলোও কিন্তু পায়ের মতো করে ব্যবস্থা মানে চেষ্টা করি। তার মানে কি, ওই যে কুমির থেকে আমাদের মধ্যে যে ওই যে অভিযোজিতটা হয়েছে, আমরা কিন্তু কুমির নয় মানুষ হয়েছে কেন, আমরা 2 পায়ে হাঁটি। আর সে কুমির কেন, সে 4 পায়ে হাঁটে। বাঘের ক্ষেত্রে বা বিড়ালের ক্ষেত্রেও সেম, সে কিন্তু চাইলে 2 পায়ে হাঁটতে পারতো, কিন্তু সে কিন্তু সেটা পারে না। কিন্তু আমরা পারছি, তার মানে ওই বিবর্তনটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। নাহলে আমরাও কিন্তু কুমিরের মতো এরকম হামাগুড়ি দিয়ে হাঁটতাম। এটাই তার দ্বিতীয় সূত্রে সে মানে বুঝাইতে চাইছে। বা নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। নিরন্তর যে প্রচেষ্টা, সেটার মধ্যে তার কি আঙ্গিক যে বিভিন্ন পরিবর্তন ঘটে, সেটাই এখানে বোঝানো হয়েছে।
সিক্স প্যাক একটা শব্দ আছে। এখন সিক্স প্যাকটা কখন হবে? এখন স্বাভাবিক মানুষের কিন্তু সিক্স প্যাক নাই, কিন্তু যখন তুমি জিম করবা ট্রেনারের অধীনে, তখন ওই যে তোমার পরিবর্তনটা হবে বিভিন্ন শারীরিক কসরতের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে তোমার আঙ্গিক পরিবর্তন। তারপরে তৃতীয় সূত্র, ক্রমাগত ব্যবহারের ফলে দেহের একটি বিশেষ অঙ্গ সংগঠিত কার্যক্রম বড় হতে পারে, আবার অব্যবহারের কারণে অঙ্গটি ক্রমশ ক্ষুদ্র হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। সে বলতে চাইছে ক্রমাগত ব্যবহারের ফলে একটি বিশেষ অঙ্গ সংগঠিত কার্যক্রম এবং বড় হতে পারে, আবার অব্যবহারের কারণে অঙ্গটি ক্রমশ ক্ষুদ্র হয়ে বা বিলুপ্ত হয়ে যায়। এখন তুমি যদি চিন্তা করো, সাকিব আল হাসানের কথা চিন্তা করো, তুমি যখন থেকে খেলা দেখতেছো, সে বাম হাতেই বল করতেছে বা সে বাম হাতেই ব্যাট করতেছে, অর্থাৎ কি তার বিবর্তনটা কিভাবে হয়েছে, সে লেফট হ্যান্ডের, অর্থাৎ সে যখন ব্যাট করে তখন তার ফোর্সটা কিন্তু বাম হাত দিয়ে আসে, তার ডান হাতে ফোর্স নেই কিন্তু এমন না। কিন্তু তুমি যদি কম্পেয়ার করতে যাও, তাহলে তার ডান হাতের তুলনায় তার বাম হাতের ফোর্সটাকে সে বেশি কাজে লাগায়। এবং সে যখন বল করে, বল থ্রো করে, তখন সে ফিল্ডিং এর সময় বলটা নিয়ে উইকেটের দিকে থ্রো করে, তখন কিন্তু সে বাম হাতে ব্যবহার করে, ডান হাত কিন্তু সে ব্যবহার করে না। এখানে এটাই বোঝানো হয়েছে যে আসলে তুমি যে ক্রমাগত ব্যবহার করতে থাকো, তাহলে কি ওই নির্দিষ্ট অঙ্গটাই কিভাবে সংগঠিত হয়ে যাবে। আর চতুর্থ সূত্র হচ্ছে কি, প্রতিটি জীবের জীবদ্দশায় অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যৎ বংশধরে সঞ্চালিত হয়। অর্থাৎ তুমি যে সারা জীবনে যেটা অর্জন করছো, সেটা তোমার ভবিষ্যতে যে তোমার বংশধর থাকবে, সেটাকে সঞ্চালিত হবে। এখন এটা কেমন? যখন তোমার মধ্যে যে জিনটা ডেভেলপ করতেছে, তুমি কর্মঠ, দেখবা বেশিরভাগ ক্ষেত্রে যখন একজন ফুটবলারের ছেলে, তোমরা হয়তো অনেক সময় মেসির ছেলের সাথে তার ফুটবলের ক্লিপ দেখবা, মেসির ছেলে এত ছোট, সে এই বয়সে যে ড্রিবলিং করে, অনেক প্রাপ্তবয়স্ক মানুষ সেরকম ড্রিবলিং করতে পারে না। তার মধ্যে কি মেসির ওই জিনটা তার ছেলের মধ্যে, বা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ওই জিনটা তার ছেলের মধ্যে কি ডেভেলপ করছে, এটাই হচ্ছে তার ভবিষ্যৎ প্রজন্মে কি হয়, প্রকাশিত হয়। তাহলে এখন আমরা আসি ডারউইনিজম বা ডারউইনের মতবাদ, যেটা ডারউইন সম্পর্কে আমরা অনেকে জানি। রিসেন্ট কিছুদিন আগে আমরা ডারউইনের মতবাদ নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। তো তার তথ্যটা আমরা জানার জন্য আমরা জেনে নেই। চার্লস ডারউইন নামে একজন ব্যক্তি, ব্রিটিশ প্রকৃতি বিজ্ঞানী, 1859 সালে, কত সালে, 1859 সালে তার প্রকাশিত অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, তাহলে তার বইটার নাম কি, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে তার সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। এই মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। তো এখান থেকে আসার মতো এমসিকিউ কি কি, চার্লস ডারউইন কে ছিলেন, কোন দেশি বিজ্ঞানী, কত সালে প্রকাশ করেন, 1859 সালে। তার গ্রন্থটার নাম কি, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এবং তার মতবাদকে কি বলা হয়, প্রাকৃতিক নির্বাচনের মতবাদ বা হচ্ছে ডারউইনিজম। এটাই আমাদের জানতে হবে। এখন ডারউইনিজম মতবাদের ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে জীব জগতের কতগুলো বাস্তব ঘটনা পর্যবেক্ষণ, তারপরে হচ্ছে এই বাস্তব ঘটনাবলীর ফলাফল প্রকাশ। ভিত্তিমূল্য দুটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হচ্ছে ডারউইনিজমের বিবর্তন। তো তাহলে মতবাদ কয়টা, সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে জীব জগতের কতগুলো বাস্তব ঘটনা পর্যবেক্ষণ, আর দ্বিতীয়টা হচ্ছে কি, বাস্তব ঘটনাবলীর ফলাফল প্রকাশ। এবং ডারউইনের বিবর্তনের প্রক্রিয়াকে 6টি ধাপে ভাগ করা হচ্ছে। কয়টি ধাপে, টোটাল 6টি ধাপে। সেগুলো কি, এখন আসি, তারপরে আসি এই ডারউইনকে মতবাদটাকে আবার একটু কি রিফর্ম করে, সেটা কি বলা হয়, নব্য ডারউইনবাদ বা ভাইজম্যান এবং তার অনুগামীরা ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোকে সবল করে তোলেন। অর্থাৎ তার সে মতবাদটাকে আরেকটু কি করেন, মানে নতুন ভাবে একটা রূপ দেন। ভাইসম্যান ও তার অনুগামীদের মাধ্যমে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের এই নব্য মূল্যায়নকে বলে নব্য ডারউইনবাদ। অর্থাৎ সে যখন এই যে মতবাদটা, সেটাকে যখন নতুন করে আরেকটা কাঠামো দিল ভাইসম্যান এবং তার অনুসারীরা, তখন সেটাকে বলা হচ্ছে নব্য ডারউইনবাদ। তিনি তার জার্মপ্লাজম সোমাটোপ্লাজম তথ্যে উল্লেখ করেন যে জীবের জননাঙ্গে অবস্থিত জরণ কোষে থাকে জার্মপ্লাজম, আর দেহের অবশিষ্ট কোষে থাকে সোমাটোপ্লাজম। অর্থাৎ কি, জীবের জননাঙ্গে অবস্থিত জরণ কোষে থাকে জার্মপ্লাজম, আর কোষে অবশিষ্ট কোষে থাকে সোমাটোপ্লাজম। এবং বিবর্তনের যে সপক্ষে যে প্রমাণ সমূহ তিনি উপস্থাপন করেন ডারউইন, সেগুলো হচ্ছে অঙ্গ সংস্থানিক প্রমাণ, ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, জীবাশ্মগত প্রমাণ, শ্রেণীবিন্যাসগত প্রমাণ, শারীরবৃত্তীয় প্রমাণ,
কোষতাত্ত্বিক প্রমাণ, জিনতত্ত্বীয় প্রমাণ এবং হচ্ছে কি ভৌগোলিক প্রমাণ। অর্থাৎ এই প্রমাণগুলো তিনি তার যে মতবাদ সেটা সপক্ষে সে যুক্তি বা লজিক হিসেবে তিনি কি করেন, দাঁড় করান। এখন আসি অ্যাবি ও ব্লাড গ্রুপ নিয়ে। রক্তকণিকায় কতগুলো অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে বিজ্ঞানীকে ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের যে শ্রেণী বিন্যাস করেন তাকে অ্যাবি ও ব্লাড গ্রুপ বা সংক্ষেপে ব্লাড গ্রুপ বলা হয়। অর্থাৎ মানুষের ব্লাড গ্রুপ কিন্তু দুই রকমের, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে ও। এ পজিটিভ, বি পজিটিভ, তা এ নেগেটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। মানুষের রক্তে এ এবং বি দুই রকমের অ্যান্টিজেন থাকতে পারে এবং এ এর বি এর সাথে রক্তরসের কতগুলো অ্যান্টিবডি রয়েছে সেগুলোকে বলা হয় অ্যান্টিজেন এ বা অ্যান্টিজেন বি। এভাবে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে মানব জাতির রক্তকে টোটাল 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, এ বি আর হচ্ছে কি ও। এ বি, এ বি এবং হচ্ছে ও, প্রত্যেকটারই পজিটিভ আছে, নেগেটিভ আছে এবং পজিটিভ নেগেটিভ গুলা তাদের অ্যান্টিবডি অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ভাগ করা হয়। এখন হচ্ছে আরএস ফ্যাক্টর। আমরা আরএস ফ্যাক্টর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তবে আরেকটু দেখি। আরএস ফ্যাক্টর হচ্ছে রেসার্স নামে একটা বানরের রক্তের গ্রুপের সাথে মিলে যে ফ্যাক্টরটা হয় সেটাকে বলা হয় আরএস ফ্যাক্টর। মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে রেসার্স বানরের লোহিত কণিকার ঝিল্লির মতো এক প্রকার অ্যান্টিজেন রয়েছে। অর্থাৎ মানুষের যে আরবিসি কোষ, আরবিসি যে ব্লাড সেল, সেটার যে ঝিল্লি অর্থাৎ যে বাইরের যে আবরণ বা পর্দাটা থাকে সেটাতে রেসার্স নামে এক প্রজাতির বানর আছে। সেটা আমরা যখন মিরপুর চিড়িয়াখানায় যাব তখন আমরা সেখানে রেসার্স বানর কিন্তু আসে। রেসার্স বানরের লোহিত কণিকার ঝিল্লিতে এক প্রকার অ্যান্টিজেন রয়েছে। রেসার্স বানরের নাম অনুসারে এই অ্যান্টিজেনকে রেসার্স ফ্যাক্টর বলা হয় বা সবকে আরএস ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ ওই যে বানরের সাথে মানুষের মিল থাকার কারণে ওই বানরের নাম অনুসারে সেটাকে বলা কি আরএস ফ্যাক্টর। এরকম পরীক্ষা আসার মতো একটা এমসিকিউ। এই যে এখানে আমি চার্ট করে দিচ্ছি যাতে তোমার চারটা বুঝতে সমস্যা হয়, মানে সুবিধা হয়। এই যে যখন আমরা গ্রুপ এ এর কথা চিন্তা করি, মানে ব্লাড গ্রুপ এ, এখানে অ্যান্টিজেন থাকবে এ, অ্যান্টিবডি থাকবে বি। গ্রুপ বি এর কথা চিন্তা করি, এখানে থাকবে অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ। আর গ্রুপ এ বি এর কথা চিন্তা করি তখন অ্যান্টিজেন থাকবে এ বি দুইটাই, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না। আর যখন গ্রুপ ও এর কথা চিন্তা করি এখানে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি থাকবে এ এবং বি। এগুলো হচ্ছে গ্রুপ এ বি এবং ও এর মধ্যে হচ্ছে যে কমন ডিফারেন্স গুলা। এই জন্য তোমাদেরকে আমরা চারটা নিয়ে আসছি। তা আরএস ফ্যাক্টরকে আমরা বুঝছি, লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে আরএস ফ্যাক্টরের উপস্থিতিতে বা অনুপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে আরএস ব্লাড গ্রুপ বলে। আরএস ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে এবং আরএস প্লাস এবং আরএস ফ্যাক্টর রক্তকে আরএস মাইনাস বলে। অর্থাৎ যে রক্তগুলোর মধ্যে আরএস ফ্যাক্টরটা থাকবে সেটাকে বলা হবে আরএস প্লাস বা আরএস পজিটিভ রক্ত, এবং যেটার মধ্যে থাকবে না সেটাকে বলে আরএস মাইনাস বা আরএস নেগেটিভ রক্ত। এখন আসি আরএস ফ্যাক্টরের কারণে আমাদের কি কি সমস্যা সৃষ্টি হতে পারে সেটা। রক্ত সঞ্চালনের জটিলতা। আরএস রক্ত বিশিষ্ট ব্যক্তির রক্তে আরএস প্লাস বা আরএস পজিটিভ বিশিষ্ট রক্ত দিলে প্রথমবার গ্রহীতাদের কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু গ্রহীতার রক্তরসে ক্রমশ আরএস প্লাস অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হবে। এই অ্যান্টিবডিকে অ্যান্টি আরএস ফ্যাক্টর বলে। অর্থাৎ যখন প্রথমবার রক্ত দিবে তখন কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হবে না, কিন্তু ধীরে ধীরে তার বিপরীত অ্যান্টিবডি সৃষ্টি হবে। এবং গর্ভধারণ জটিলতা। সন্তান সম্ভবা বা মহিলাদের ক্ষেত্রে আরএস ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় এটা মৃত্যুর কারণ হয়ে যায়। একজন আরএস নেগেটিভ মহিলার সঙ্গে আরএস পজিটিভ পুরুষের বিয়ে হলে তাদের প্রথম সন্তান হবে আরএস পজিটিভ, কারণ আরএস পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য। এখন অনেক সময় আমরা বর্তমান ম্যারেজের ক্ষেত্রে বা বিয়ে বা বিবাহের ক্ষেত্রে দেখি যারা খুব সচেতন তারা দেখে কি ছেলে এবং মেয়ের ব্লাড গ্রুপ কি, যদি পজিটিভ নেগেটিভ হয় অনেক সময় সন্তান জন্মদানের ক্ষেত্রে অক্ষমতা বা সন্তান জন্মদানের ক্ষেত্রে খুবই জটিলতা সৃষ্টি করে। আমাদের লেকচার ওয়াইজ ছিল টপিকটা মূলত এই পর্যন্তই। তো আমরা কি পড়লাম, একটা হচ্ছে কঙ্কাল তন্ত্র, এটা নিয়ে ডিটেলস আমরা পড়লাম, কি কি আসতে পারে সেটা জানলাম। তারপরে পড়লাম আমরা কি জিন তত্ত্ব, অর্থাৎ জিন তত্ত্বের মধ্যে কি কি আছে, জিনের বিভিন্ন যে পার্ট গুলো সেগুলো বললাম, মেন্ডেলের সূত্রগুলো বললাম, ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, তারপর হচ্ছে সূত্রগুলার ব্যতিক্রম গুলা সেগুলো পড়লাম, আরএস ফ্যাক্টর পড়লাম, এগুলো আমরা ডিটেলস পড়লাম। এখন আমরা চলো এগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দেখে নিই। তো আমরা যা যা করছি সেগুলো এমসিকিউ এখানে আছে মোটামুটি। তো মানুষের অক্ষীয় কঙ্কাল কতগুলো হাড় নিয়ে গঠিত? 106টি। 106টি। আর উপাঙ্গীয় কঙ্কাল তাহলে কয়টি? 126টি। কোনটি কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত নয়? ডায়াস্টামা আছে, অ্যাটলাস আছে,
অরবিডোস্ফিনয়েড আছে। ইনফান্ডিবুলাম কি না, যুক্ত না। মানব দেহে মোট অক্ষীয় কঙ্কাল কয়টি? এই যে এখানে 80টি, আর উপাঙ্গে হচ্ছে 126টি, আর টোটাল হাড় হচ্ছে 206টি। তারপর হচ্ছে মানবদের অক্ষীয় কঙ্কাল কি নিয়ে গঠিত? করোটি এবং মেরুদণ্ড। আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম অক্ষীয় কঙ্কাল হচ্ছে যেটা লম্বভাবে থাকবে, সেখানে করোটি এবং মেরুদণ্ড নিয়ে থাকবে। কঙ্কাল তন্ত্রের কাজ 9 কোনটি? এই যে 9 কোনটি, বর্জ্য নিষ্কাশন, এটা হচ্ছে রেচন তন্ত্রের কাজ। এটা কিন্তু তোমাদের টপিক কিন্তু আমি আগেই পড়াইছি, পরীক্ষায় কিন্তু আসে কোনটি 9। 9 বলতে কি বোঝায়? তার মানে বাকি যে 3টা বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে ওইটার সাথে মিল থাকবে, একটা মিল থাকবে না। অর্থাৎ তোমাদের সবগুলো বৈশিষ্ট্যই জানতে হবে। তাহলে কি দেহ কাঠামো অবশ্যই গঠন করে, দেহ রক্ষণাবেক্ষণ করে। ওই যে বললাম যে মনের মানুষ, ভিতরে থাকে হার্ট, তো সেই হার্টকে কে রক্ষা করে? বক্ষপিঞ্জর। তারপর আমাদের চলাচল, সেই চলাচল আমাদের হাড়গুলো সুদৃঢ় বলে আমরা হাঁটতে পারতেছি, দৌড়াতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। কিন্তু বর্জ্য নিষ্কাশন, কখনো কি শুনছো দেহের হাড় বা দেহের হাত বা পা আমার শরীর থেকে ময়লা বের করতেছেন না? সেটা করে কি কিডনি, এবং কিডনি হচ্ছে রেচন তন্ত্রের প্রধান অঙ্গ। এবং কোনটি সিসাময়েড অস্থি? সেটা হচ্ছে পেটেলা, স্ক্যাপুলা, ইলিয়াম এগুলা না। পেটেলা হচ্ছে কি সিসাময়েড অস্থি। তারপর হচ্ছে মানবদের হৃৎপিণ্ডের পুচ্ছদেশীয় কশেরুকা কয়টি থাকে? সেটি হচ্ছে 4টি, সেটি হচ্ছে 4টি। ম্যাট্রিক্সের গঠন এবং প্রকৃতি অনুসারে তরুণাস্থি কত প্রকার? সেগুলো হচ্ছে 4 প্রকার। ওই যে তরুণাস্থি বলতে কি বোঝায়? যে কার্টিলেজ যেগুলো নাকে থাকে, কানে থাকে, এগুলো হচ্ছে ম্যাট্রিক্সে, মানে যে ভিতরে যে অন্তর গঠন সেগুলোর উপর ভিত্তি করে সেটা কয় প্রকার? 4 প্রকার। স্পঞ্জি অস্থির ম্যাট্রিক্সে কোন উপাদানের পরিমাণ কম থাকে? সেটা হচ্ছে ক্যালসিয়াম। কারণ আমরা কি জানলাম, যা সাধারণত হাড়ে ক্যালসিয়াম থাকে, কিন্তু তরুণাস্থিতে সাধারণত ক্যালসিয়াম থাকে না। তারপরে নিচের কোনটি সমপ্রকৃতার ফিনোটাইপিক অনুবাদ? সেটা হচ্ছে 1:2:1। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে। অ্যাবে রক্তের গ্রুপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অ্যাবে রক্তের প্রযোজ্য ও গ্রুপের রক্ত নিতে পারে, কারণ আমরা কি জানি ও রক্ত গ্রুপ হচ্ছে সার্বজনীন দাতা, সে সবাইকে দিতে পারে। আর সবচেয়ে মানে কি সবচেয়ে গ্রহিতা হচ্ছে অ্যাবি, মানে ও হচ্ছে মহান, আর অ্যাবি হচ্ছে কি সবচেয়ে মনে করে কি বলে, কিছু মানুষ আছে না যারা চলতে শুধু মানুষ থেকে খায় কিন্তু কিছু দেয় না। অ্যাবি হচ্ছে কাইন্ড অফ সেটা, যে অ্যাবি শুধু তোমার থেকে নিবে আর ও তোমাকে শুধু দিয়েই যাবে। এবং মানুষের রক্তে কোন রক্তে অ্যান্টিজেন নেই? কোন রোগ? সেটা হচ্ছে ও। ওতে কোন অ্যান্টিজেন নাই, কিন্তু অ্যান্টিবডি এ এবং বি দুইটাই থাকবে। কোনটি সংযোগকারী যুগসূত্র রক্ষাকারী প্রাণী? সেটি হচ্ছে প্লাটিপাস। কোনটি সংযোগকারী যুগসূত্র রক্ষাকারী প্রাণী? সেটা হচ্ছে প্লাটিপাস। এটি একটি ইঁদুর জাতীয় প্রাণী। তারপরে সমবৃত্তীয় অঙ্গ হলো পাখির ডানা, পতঙ্গের ডানা, এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রোগ 9 নিচের কোনটি? এটা হচ্ছে গনোরিয়া। গুরুত্বপূর্ণ এমসিকিউ, গনোরিয়া। তো আমরা কি কি বুঝলাম? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার 9 কোনটি? সেটা হচ্ছে গনোরিয়া। তো এটাকে কে বলা হয়? এসটিডি। মাসকুলার ডিস্ট্রফি, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, বর্ণান্ধ যেটা বললাম, যেটা কালার ব্লাইন্ড। আর হিমোফিলিয়া তো হচ্ছে ওই যেটা হচ্ছে রক্ত তঞ্চন হয় না। আর গনোরিয়া, সিফিলিস, গনোরিয়া হচ্ছে এসটিডি, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ যৌনবাহিত রোগ। তো আমাদের টোটাল লেকচার ছিল এই পর্যন্তই, এবং আমরা অ্যাপস গুলো দেখলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে ক্লাসে থাকার জন্য এবং মেডিপের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।